রুল নাম্বার 4, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট হয় তারপর পাস্ট, এর আগে যদি পাস্ট হয় তারপর পাস্ট পার্টিসিপল। ভাই থামেন, থামেন। এভাবে আন্দাজি আর কত রুল মুখস্থ করবেন? এভাবে রুল মুখস্থ করতে করতে গ্রামারের প্রতি, ওভারঅল ইংলিশের প্রতি আমাদের প্রেম ভালোবাসা হারিয়ে গেছে। আর এই প্রেম এই ভালোবাসা ফিরিয়ে আনতে হলে আমাদেরকে একটি রুলের আদ্যপান্ত জানতে হবে, তারপর আমরা সেটাকে মুখস্থ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কিছু রুল নিয়ে আলোচনা করব। আই মিন রুল না, ওই রুলটা কিভাবে আসছে, কেন আসছে, ওভারঅল ইনসাইট নিয়ে আলোচনা করব। ওই যে আপনার যে গ্রামারের প্রতি যে প্রেমটা হারিয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য। তো চলেন আমাদের আজকের ক্লাসটি শুরু করি। তার আগে একটু বলে রাখি, এই যে রুলগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এগুলো কিন্তু আপনার রাইট ফর্ম ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লিটিং সেন্টেন্সে কাজে দিবে এবং আপনার ডেইলি লাইফে ওইগুলো অনেক বেশি কাজে দিবে। সো একটু রিয়েলাইজ করেন পুরো ভিডিওটা দেখে, তারপর কমেন্ট করেন, ঠিক আছে? ওকে, ডান। তাহলে আমরা আজকের ক্লাসে চলে আসি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রথমে অ্যাজ ইফ অথবা হচ্ছে অ্যাজ দো। তো এই যে এক্সপ্রেশনটা, ইংরেজরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করে তাদের ডেইলি কনভারসেশনে এবং রাইটিং এটাকে ব্যবহার করে। কিন্তু আমরা যখন এটাকে পড়তে যাই বা আমরা যখন এটাকে শিখতে যাই তখন আমরা একটা রুল মুখস্থ করি এই অ্যাজ ইফ অ্যাজ দো এর। তো তার আগে অ্যাজ ইফ অ্যাজ দো এর বাংলা হচ্ছে কি? এর বাংলা হচ্ছে যেন। আমরা যে রুলটা মুখস্থ করি সেই রুলটা হচ্ছে এমন যে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি V1 হয়, আই মিন প্রেজেন্ট হয়, তারপর হচ্ছে পাস্ট, তার আগে যদি পাস্ট হয় পরে হচ্ছে পাস্ট পার্টিসিপল হ্যাড প্লাস V3, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। এখন এই যে রুলটা, এই যে আপনি মুখস্থ করে ফেলতেছেন আন্দাজি, এই যে আমি যখন এটা মুখস্থ করলাম আমার কাছে তখন মনে হইলো কি, আরে গ্রামার তো একটা ডিফিকাল্ট জিনিস। কেন এটা মনে হয়েছে? কারণ আন্দাজি মুখস্থ করার কারণে। তো আসেন, আসলে এই যে মেকানিজমটা হয় এখানে V1 V2 মানে প্রেজেন্ট পাস্ট 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 পার্টিসিপল, এটা কেন হয় আসলে? আমি একটা এক্সাম্পল দিই। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন। একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল লিখে নিচে। ধরেন আমি লিখলাম যে আই ডোন্ট লাইক হিম। আচ্ছা, এই যে ডোন্ট লিখলাম এটাকে আসলে আমরা ইংরেজিতে বলে থাকি কন্ট্রাকশন। অনেকে এটাকে ভুল করে কনস্ট্রাকশন বলে ফেলে। এটা আসলে কনস্ট্রাকশন না, এটা হচ্ছে কন্ট্রাকশন। ইংলিশে দুই ধরনের কন্ট্রাকশন আছে, ফর্মাল, ইনফর্মাল। আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করব, সমস্যা নাই, নো ওয়ারিজ। এখন আসি, আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। আমি তাকে পছন্দ করি না। কেন পছন্দ করেন না? হি টক্স অ্যাজ ইফ। এই যে পাইলাম অ্যাজ ইফ, তারপর একটা ভার্ব লিখলাম, ধরেন হচ্ছে নো, অ্যাজ ইফ নো এভরিথিং। তাহলে আমি কি লিখলাম? আই ডোন্ট লাইক হিম, হি টক্স অ্যাজ ইফ অ্যাজ ইফ অ্যাজ ইফ নো এভরিথিং, সরি, অ্যাজ ইফ হি নো এভরিথিং। এখন এই যে আমি হি নো এভরিথিংটা লিখলাম, একটু বুঝেন ব্যাপারটা। এখানে কিন্তু আমি অ্যাজ ইফ পাইছি, এই যে অ্যাজ ইফ পেয়ে গেলেন। তার মানে হচ্ছে কি, যখন আপনি অ্যাজ ইফ পেয়ে যাবেন এর মানে এটা একটা এক্সপ্রেশন, এটা একটা রুল, একটা নির্দিষ্ট রুল প্যাটার্ন এখানে সে মানবে। তাহলে অ্যাজ ইফ এর আগে যে ভার্বটা আছে, যে ভার্ব, অ্যাজ ইফ এর আগে যে ভার্বটা আছে, ভার্ব মানে হচ্ছে কাজ। যে ভার্বটা আছে, যেমন টক মানে হচ্ছে কথা বলা, এটা একটা কাজ। এই যে অ্যাজ ইফ এর আগে টক ভার্বটা আছে, এটা কোন রূপে আছে? এটি আছে হচ্ছে প্রেজেন্ট, মানে V1। তাহলে পরে কি, পরের ভার্বটা কি হবে? V2। তাহলে আমি এখানে নো এর V2 হচ্ছে নিউ, হচ্ছে নিউ। এই যে আমি নিউ লিখে দিলাম যে হি নিউ এভরিথিং। একটু খেয়াল করে বুঝেন যে নো মানে হচ্ছে জানা, নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। তাহলে সেন্সগতভাবে কি বোঝা যায়? যে অর্থটা আসলে অতীত হওয়ার কথা, কিন্তু না। এখানে আসল ব্যাপারটা সেটা হচ্ছে যে এবার আমি শিখি ইনসাইটটা বুঝেন যে কেন আসলে ব্যাপারটা এমন হইল। দেখেন, ইংলিশ আমাদের ভাষা না, এটা আমরা জানি। ইংলিশ হচ্ছে নেটিভদের, মানে যারা ইংরেজিতে কথা বলে তাদের ভাষা। এখন তারা যখন কোনো আনরিয়েল সিচুয়েশন পায়, ধরেন আপনি একটা আনরিয়েল সিচুয়েশন বলতে কি, এখানে দেখেন আনরিয়েল বলতে এখানে কি বোঝানো হয়েছে? আই ডোন্ট লাইক হিম, কেন তাকে পছন্দ করে না? কারণ সে হচ্ছে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। এটা তো আনরিয়েল, মানে সে তো জানে না, এটা তো রিয়েল না। যে সে যে সবকিছু জানে এটা তো ভুল কথা, এটা তো রিয়েল না, এটা আনরিয়েল। এই জন্যই মূলত এখানে কি হয়েছে, যে পাস্ট হয়েছে। কারণ ইংরেজরা, আমরা গত ক্লাসে পড়েছি যে ইফ যখন পড়তেছিলাম তখন আমরা শিখিয়েছি যে ইংরেজরা যখন আনরিয়েল সিচুয়েশন পায় তখন তারা সবসময় পাস্ট ব্যবহার করে। তাহলে এই যে অ্যাজ ইফ আমি যে লিখলাম,
সে কথা বলে, মনে হয় যে সবকিছু জানে। ব্যাপারটা বুঝেন, নিয়ে হয়েছে, কখনোই এটার অর্থ পাস্ট হবে না, পাস্টে হবে না, অর্থটা পাস্টে হবে না, অর্থ হবে হচ্ছে প্রেজেন্টে। আমি প্রেজেন্টে কথা বলতেছি। আমরা আমাদের রিয়েল লাইফ সিচুয়েশন গুলো যদি দেখেন, আমরা অনেক সময় এভাবে বলে থাকি যে আরে এই লোকটাকে আমার খুব বিরক্ত লাগে, এমন ভাবে কথা বলে যেন সব জানে। এই যে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, এই জায়গায় কেন আমি বিটুটা ব্যবহার করতেছি? কারণ এটা একটা আনরিয়েল সিচুয়েশন। আনরিয়েল সিচুয়েশন আসলে সব সময় অ্যাজ ইফ অ্যাজ ডু এর পরে পাস্ট হবে। এখন এই যে দেখেন, সে কথা বলে অ্যাজ ইফ সে যেন সবকিছু জানে। যদিও আমি এখানে ভার্বটা লিখেছি ভি টু, অর্থটা কখনোই ভি টু আসবে না, অর্থটা আসবে হচ্ছে প্রেজেন্টে আসবে, প্রেজেন্টে আসবে, তবে আনরিয়েল সিচুয়েশন হওয়ার কারণে এখানে এটার পাস্ট হয়েছে। এই ছিল একটা বিষয়। নেক্সট আমরা আরো একটা দেখি। এরপর হচ্ছে এই যে এখানে ভি টু হ্যাড প্লাস ভি থ্রি, এটাও কেন? ওই যে আনরিয়েল, মানে অতীতের কোনো আনরিয়েল সিচুয়েশন। গট ইট? ওকে, তাহলে এবার আমরা হচ্ছে নেক্সটটা দেখি। তাহলে এটা পুরো ব্যাপারটা কি হলো? যখন ইংরেজরা অ্যাজ ইফ অ্যাজ ডু এর পরে কেন তারা সবসময় পাস্ট ব্যবহার করে, পাস্টেরও পাস্ট ব্যবহার করে কেন? কারণ হচ্ছে যখন ইংরেজরা কোনো আনরিয়েল সিচুয়েশন পায়, আমাদের রাইট ফর্ম ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্সে এমন একটা ইয়ে আসে, সেটা হচ্ছে যে হি ইজ এ কোয়াক, সে হচ্ছে হাতুড়ি ডাক্তার। বাট সে কি করে, মানে তার আচরণ, তাহলে আমরা ওইটাও একটু এক্সাম্পলটা লিখি যে হি ইজ আ কোয়াক, সে হচ্ছে একটা হাতুড়ি ডাক্তার। হি বিহেভস অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন হচ্ছে সে কি, তাইলে আমি এখানে লিখতে পারি কি যে এমবিবিএস, এমবিবিএস, সে হচ্ছে এমবিবিএস। এই জায়গায় একটু লক্ষ্য করেন, সে তো হচ্ছে কোয়াক, তাই না? সে হচ্ছে হাতুড়ি ডাক্তার, কিন্তু সে এমন ভাবে আচরণ করে যেন সে এমবিবিএস ডাক্তার। এই জায়গায় তাহলে সিচুয়েশনটা হচ্ছে আনরিয়েল, মানে অবাস্তব, যার কারণে এই জায়গায় যে ভার্বটা বসবে, শূন্যস্থান যে ভার্বটা বসবে, এটা হবে হচ্ছে বি টু এ। কিন্তু এখানে একটু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কখনোই হির সাথে, এখন আপনি যদি এখানে লেখেন যে হি ওয়াজ, তাহলে কিন্তু হবে না। আপনি ইউ হ্যাভ টু ইউজ ওয়ার ইনস্টেড অফ ওয়াজ। কেন? ওই যে আনরিয়েল সিচুয়েশন। এক্ষেত্রে একটু ব্যতিক্রম, যে আপনি যদি হির সাথে ওয়াজ ব্যবহার করবেন না, আপনি হির সাথে ব্যবহার করতে হবে হচ্ছে ওয়ার। কারণ কি? ওই যে ওই কারণ আনরিয়েল সিচুয়েশন, তারা এখানে হি আই এদের সাথে সবসময় কি ব্যবহার করবে? ওয়ার ব্যবহার করবে। হ্যাঁ, ওয়ার ব্যবহার করে। তাহলে ওভারঅল ব্যাপারটা হচ্ছে কি, ভাই খুব ছোট্ট জিনিস, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে পরে যে পাস্ট ব্যবহার করে। কারণ ইংরেজরা যখন অতীতের ইংরেজরা যখন একটা বিষয় নিয়ে কথা বলে যেটা আনরিয়েল সিচুয়েশন, সেটাকে তারা সবসময় পাস্টে ব্যবহার করে। কথা বলে বর্তমানে, কিন্তু পাস্টে ব্যবহার করে, অর্থ কিন্তু পাস্টে হবে না। তার মানে রুলটা এবার এবার আপনি মুখস্থ করে ফেলতে পারেন। নো ওয়ারিস। ওকে, এবার আমরা আরেকটা রুল নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এটা আমরা কিভাবে মুখস্থ করি? এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করি, বা আমরা দুইভাবে এটাকে মুখস্থ করে থাকি। সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এটার অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, কোনো একটা কাজ করার এখনই উপযুক্ত সময়। আমরা এখানে দুটো জিনিস মুখস্থ করে থাকি, একটা হচ্ছে এটার পরে যদি টু থাকে, তারপর হচ্ছে বেস ফর্ম। ভি ওয়ান আর বেস ফর্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি আমি এখানে ভি ওয়ান লিখেছি, টু প্লাস ভি ওয়ান, অথবা যদি সাবজেক্ট থাকে তাহলে হবে হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট আসে, তাহলে হচ্ছে পরে যে ভার্বটা বসবে এটা হবে পাস্টে। আর ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না আসে, যদি আপনি টু বসান বা টু থাকে, তাহলে হচ্ছে টু প্লাস ভি ওয়ান। ওকে, এখন ভাই এই জিনিসটা কেন হয়, ইনসাইটটা জানি। এই জিনিসটা হওয়ার কারণ কি, চলেন এটা নিয়ে আলোচনা করি। দেখেন, প্রথম যে বিষয়টা ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এটার অর্থ কি? এটা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। একটা এক্সাম্পল দিই, দেখেন আমি লিখলাম যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, উই ড্যাশ মোর অ্যাটেনশন
টু ইংলিশ। হ্যাঁ, বুঝেন, আমি এখানে একটা ভার্ব লিখি নাই, ধরেন এটা পে হবে, একটা পে ভার্ব লিখলাম। এখন দেখেন, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। আচ্ছা, লক্ষ্য করছেন এখানে যে উই আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে আমি কি বলছিলাম, ভার্বের কোন রূপ হয়, বি টু, মানে পাস্ট হবে। এখন এই যে ভার্বের পরে সাবজেক্ট থাকলে যে ভার্বের পাস্ট হয়, এটা কেন হয়, আর টু থাকলে কেন টু প্লাস বি ওয়ান হয় সাবজেক্ট না থাকলে? কারণ হচ্ছে, খুব লক্ষ্য করেন এক্সাম্পলটা, ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। আচ্ছা, ইংরেজি আন্তর্জাতিক ভাষা, এখন ইংরেজি শেখার প্রতি যে আমাদের অ্যাটেনশন দিতে হবে, আচ্ছা এটা কি এখনই উপযুক্ত সময়, নাকি এই উপযুক্ত সময়টা আরো আগে হওয়ার ছিল? মানে সময়টা কিন্তু আরো অনেক আগে হয়েছে, তাই না? ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা, তাই এটার প্রতি যে আমরা অ্যাটেনশন দিব, পে অ্যাটেনশন, এটা কি আমি আরো আগে দেওয়ার কথা ছিল, নাকি মাত্র উপযুক্ত সময় হয়েছে? নিশ্চয়ই এটা অনেক আগে হওয়ার কথা ছিল, মানে অনেক আগে সময় দেওয়ার কথা ছিল, সরি সময়, ওটার প্রতি আমাদের গুরুত্ব আরো আগে দেওয়ার কথা ছিল অ্যাটেনশনটা, কিন্তু আমরা এখন করলাম। তার মানে কি, যখন কোনো একটা লোকের পক্ষে বা কোনো মানুষের জন্য একটা কাজ আরো আগে করার কথা ছিল কিন্তু সে করে নাই, এখন সে করবে বা এখনো তার উপযুক্ত সময়, তখন আসলে ভার্বটা পাস্ট হয়। কারণ কি, কনটেক্সট পাস্ট। ওকে, তার মানে হলো কি, যখন কোনো একটা লোক, কোনো একটা মানুষের জন্য, কোনো একটা সাবজেক্ট, মানে ওভারঅল সাবজেক্টের জন্য, এই সাবজেক্ট যা আছে তার জন্য এই কাজটা আরো আগের কথা করার কথা ছিল, সে করে নাই, এখন করতেছে, এখন উপযুক্ত সময়, এই জন্য এখানে পাস্ট ব্যবহার হয়েছে, কারণ কনটেক্সট পাস্ট। উপরে যে জিনিসটা যে টু প্লাস ভি ওয়ান, আমি যদি এখানে কেটে দিই, উই যদি আমি কেটে দিই, উই আমি দিলাম না ধরেন, তাহলে আমি যদি লিখি যে টু প্লাস ভি ওয়ান, যদি সাবজেক্ট না থাকে তাহলে তো টু প্লাস ভি ওয়ান হয়। সেটা কেন হয়? যখন ওই মানুষটারা, এখানে কোনো মানুষ নাই, এখানে কেউ নাই, এখানে কার কথা বলা হয়েছে, কোনো পার্টিকুলার কোনো সাবজেক্ট নাই, তার মানে হচ্ছে কি, এই কাজটা করার এখন উপযুক্ত সময়, এটা আরো আগে উপযুক্ত সময় না, এখন হয়েছে। আমি যদি এখানে লিখি যে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, স্মোকিং ইজ আ কার্স অফ ক্যান্সার, স্মোকিং হচ্ছে যে ক্যান্সারের কারণ, এখন উপযুক্ত সময় এটা ছেড়ে দেওয়ার, এখন উপযুক্ত সময় এটা ছেড়ে দেওয়ার। কাকে ছেড়ে দিতে হবে, আমি তো সাবজেক্ট বলি নাই, তার মানে এখন উপযুক্ত সময় এটা ছেড়ে দেওয়ার সবার জন্য, কোনো সাবজেক্ট নাই, তাহলে টু প্লাস বি ওয়ান হবে। তার মানে হচ্ছে কি, ওভারঅল আমি যদি একটু সামারি করি ব্যাপারটা কি হলো, আপনি যে রুলটাই শিখেন না কেন, ইনসাইট জানবেন যে এই রুলটা আসছে কোত্থেকে, কেন আসলে এমন হইল। আপনি স্টার্ট উইথ ওয়াই, ওয়াই দিয়ে প্রশ্ন করেন যে কেন ব্যাপারটা এমন হইল। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পুরো কাহিনীটা কি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটার অর্থ হচ্ছে কি, এখনই উপযুক্ত সময়। তাহলে সাবজেক্টের পরে কেন পাস্ট হয়, কারণ ওই ব্যক্তির জন্য বা ওই সাবজেক্টের জন্য কাজটা আরো আগে হওয়ার কথা ছিল, সে করে নাই, এখন করতেছে, এই জন্য এখানে পাস্ট হয়েছে, কনটেক্সট পাস্ট। আর টু প্লাস বি ওয়ান কেন হয়, কোনো সাবজেক্ট নাই, সবার জন্য এটা এখন করার উপযুক্ত সময়, এই জন্য এখানে টু প্লাস বি ওয়ান হয়েছে। তার মানে হইল কি, আপনি যাই রুল শিখেন, তবে জেনে শুনে বুঝে কোত্থেকে আসছে, কিভাবে আসছে, ইনসাইড জানেন, বিহাইন্ড দ্য সিন জানেন, তাহলে আপনার কাছে গ্রামার ভালো লাগবে, ওভারঅল ইংলিশ ভালো লাগবে। তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। এটা আপনাদেরকে ইট উইল হেল্প ইউ, এটা আপনাকে সাহায্য করবে। কোথায় কোথায় সাহায্য করবে, রাইট ফর্ম ভার্বে দুটো যে রুলস বা এই দুটো যে প্যাটার্ন, এগুলো খুবই আসে। রুল শব্দটা আমি একটু কম উচ্চারণ করি, কারণ ইটস এ নেগেটিভ ওয়ার্ড। যখনই রুল বলা হয়, ব্রেন অ্যাকসেপ্ট করে যে কি এটা তো একটা নেগেটিভ ওয়ার্ড, আল্লাহ এখানে তো অনেক রুল, অনেক কিছু। বাট আপনি এখানে বলতে পারেন যে স্ট্রাকচার বা নোটস, এভাবে কিছু বলতে পারেন। ওকে, তাহলে যে কোনো স্ট্রাকচার, যে কোনো প্যাটার্ন যদি অন্য ভাষা শিখতে চান, তাহলে অবশ্যই তার আদ্যপান্ত জানবেন, ইনসাইট জানবেন, তাহলে আপনার কাছে গ্রামার ভালো লাগবে, ইংলিশ ভালো লাগবে, বা ওই ভাষাটা আপনার কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে।